ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের গল্প সান্ধ্য আসরে একদিন। সান্ধ্য আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন, শুনতে ইচ্ছা করছে। তারানাথ হেসে বলল, তোমাদের কথায় অনেকদিন বাদে মনে পড়লো যে আমারও একটা ছোটবেলা ছিল বটে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই তো আর বাউন্ডুলে হয়ে যায়নি। তা কি গল্প শুনতে চাও? দেখলাম তারানাথের চোখ কেমন স্প্রিল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছা বলুন, তুচ্ছ ঘটনাও আপনার বলার গুণে ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এরকম হবে ছোটবেলা তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখলো। একটা সিগারেট ধরিয়ে চোখ বুঝে তৃপ্তি মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি, আজ দুদিন একটা পয়সাও আমদানি হয়নি। না হাত দেখা, না সত্যায়ন, না কিছু সংসারের নৌকো একেবারে বালির চড়ায় ঠেকে গিয়েছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়ে নিলাম। পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। গল্প শোনারও একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন, তার পরিবর্তে আমরা কিছু দেব না? ভালো ভালো, বেশ ভালো। তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে নিলে। হাঁকিটা ধরতে পারলাম বটে, তবু আমার নেওয়ার লজ্জাটা ঢাকা পড়লো। বেশ, কতকের দক্ষিণা বলেই না হয় নিলাম। বাইরের শেষ বিকালের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথাটা মনে পড়লে বুকের ভিতরটা কেমন যেন একটা করে। কোথায় গেল সেসব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেড়াবার দিন? আর এখন কোথায় পড়ে আছি দেখো। নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলায় অন্ধকার, নর্দমা থেকে পাকের ভেসে আসা গন্ধ। না, সেই সব দিন আর ফিরবে না, ফিরে না। তারপর সবকিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিকে এই সমস্ত উজ্জ্বল হয়েই থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালার মধ্যে গুজে দিয়ে তারানাথ বলল, তাহলে একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগেকার কথা, আমার ৮-৯ বছর বয়সে একে ঠিক অলৌকিক বা অপ্রকৃত কাণ্ড ঘটে বলা যায় কিনা জানি না, কারণ বাহ্য তো তেমন কোনো কাণ্ড কিন্তু ঘটেনি। তবে শ্রেণী বিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে। তোমরা তো জানো যে আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটখাটো একটা তালুকি ছিল। আমি সংসারী হওয়ায় আমার 2 ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ, আবার সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল মাছ ধরে বেড়াতেন, আর কিছু করবার ছিল না। ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা কিন্তু নয়।
তার ঘরে অনেকগুলো সেকেলের ধরনের আলমারিতে ঠাসা ছিল নানান ধরনের বই। হাতে লেখা পুঁথিও ছিল তখন, কিন্তু বোঝার বয়স হয়নি। এখন আন্দাজ করতে পারি যে কি অমূল্য সম্পদ ছিল সেসব বই। কিন্তু সেসব সমস্ত আমার ভাইয়েরা নষ্ট করেছে। কে কোথা দিয়ে নিয়ে গিয়েছে তা আর বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশুনো করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন তখন বোঝা যেত যে বিষয়ে বলছেন তাতে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব। কারোর সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না, যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে ফরসির নলটা নামিয়ে রেখে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখন বিয়ে করেননি, আমার ভাইয়েরাও তখনও জন্মায়নি। কোনো কিছুই ভাগ করে নেবার অভ্যেস হয়নি তখন। এমন সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল। বললাম, কেন? সেইটাই গল্প, মন দিয়ে শোনো। 8 বছর বয়স থেকে আমার এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলো করে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে বললেন, হ্যাঁ, তোর বেশ জ্বর হয়েছে। কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি? আমি বললাম, না তো। তাহলে জ্বর হলো কেন? যাকে আজ রাত্রিরে তোর ভাত খেয়ে কাজ নেই, দুধ চাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে রুটি খাবি। শরীরটা একটু টেনে গেলে জ্বর কমে যাবে। এখন তাই করা হলো। কিন্তু পরপর 3 দিন রোগীর পথ্য করবার পরেও জ্বর কমল না। তখনকার যুগে লোকের কথায় কথায় এমন ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে অত ডাক্তারই বা পাবে কোথায়। বাবা কেবল একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, টোটো করে ঘুরে অসুখটা বাঁধালো। ওকে একটু শিউলি পাতার রস খাওয়িয়ে দিও তো। মোটের উপর কেউ আমার অসুখটাকে বিশেষ আমল দিল না, দেওয়ার কথাও নয়। জ্বরজারিত বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরে যায়। কিন্তু দিন 10 বাদেও যখন আমার জ্বর কমলো না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছয় না। নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আমাকে খবর দাওনি কেন? কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। ওকে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবো। আরো আগে আনা উচিত ছিল। টাইফয়েড দাঁড়ালে কি হবে ভেবে দেখেছো? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য করা হতো। ব্যাকটেরিওফাজ তখনও আবিষ্কার হয়নি, শুধু জল চিকিৎসা চলত। বাবা পরের দিনই দুপুরে শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে আর মা ঠাকুমাকে অনেক প্রশ্ন করে তারপর বললেন, টাইফয়েড বলে মনে হচ্ছে না। বাবা জিজ্ঞেস করলেন, ম্যালেরিয়া? কাঁপুনি নেই, লিভার টিভার নয়, জোরও তো একইভাবে চলছে, ছাড়ছে না। ম্যালেরিয়াও নয়। তাহলে? বলতে পারছি না, আরো কয়েকদিন দেখতে হবে। একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ঔষধই লিখে দিয়েছি, সেটা খেয়ে কেমন থাকে জানালে তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। এরপরে যে কত ডাক্তার এলো আর কত যে ওষুধ খেলাম তাহার কোনো ইয়ত্তা নেই।
পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম, কিন্তু বিচিত্র এই জ্বর কিছুতেই কমলো না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড়সার রোগ হয়ে গিয়েছি। মুখের ভেতর একটা তেতো তেতো ভাব সব সময় থাকে। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে চলেছে। আমাকে দেখে ওরা জিজ্ঞাসা করে, কিরে জ্বর কমলো? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকেও বড় ডাক্তার ধরে আনলেন। সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকেই যায়, ছেড়ে আর যায় না। সে বড় এক ভয়ানক সময় গিয়েছে। একদম কাহিল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবারও ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না বলে, কিংবা বাড়ি থেকে বেরোতে পারি না বলেই মন খারাপ লাগতো। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমোবার সময়ের কোনো ঠিক ঠিকানা ছিল না। কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। সারাদিনই শুয়ে থাকা তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি অন্ধকার ঘরে মা রয়েছে। ভয় পেয়ে বলে উঠলাম, মা কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি কান্নায় তার গলা বুঝে গিয়েছিল। উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে? তোমরা অমন করে তাকিয়ে রয়েছো কেন? ঠাকুমা এগিয়ে এসে আমার বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, কিছু হয়নি, চিৎকার করছিস কেন বাপ? থাম থাম, শরীর অস্থির করবে। মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কি না, তাই এই তো চান করে এলো। আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই বাপ। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথ কাজ করে না। তারপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা, এই প্রথম আবছাভাবে অনুধাবন করতে পারলাম যে আমার জটিল কিছু একটা হয়েছে, এবং সেই জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাওয়ার পর বা ঠাকুরদা আবার বাবাকে কলকাতা পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন, তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে দেখলেন আমায়, নানান রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তার বাবু? ডাক্তার হাত জোড় করে বললেন, আমাকে আর লজ্জা দিবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা হয়ে গিয়েছে, জ্বরও ছাড়া অন্য কোনো উপসর্গও নেই। এই অবস্থায় কি চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যা হোক কিছু প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু আমার তা করতে আমার বিবেকে বাধে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা নিতে পারবো না। এখনো পুরোপুরি চশমখোর হতে পারিনি। যদি একান্তই না সারেন, তবে আমার ফেরবার ভাড়াটা বরং দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এরপর সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে নাকি ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ গেলেই হবে না, রোগীকেও অবশ্যই যেতে হবে। তা অম্লশূলের বা মৃগীর রোগীর ঘোলে না হয় গেল, কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছানা ছেড়ে আর উঠতে পারছি না। তো পথ যাবো কেমন করে?
বাবা ভেবে ভেবে উপায় বের করলেন, ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাব। বাবা বললেন, তোকে পালকিতে করে নিয়ে যাব, দাঁড়াও পালকির ব্যবস্থা করি। পালকিতে আমায় নিয়ে ঠাকুমা চললেন। বাপ ঠাকুরদা পেছন পেছন এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভোগে আমার মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল। প্রায় রাত্রিবেলা আবল তাবল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিরে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম তার কোনো মাথা মুন্ডু নেই, এমনকি সকালে মনেও করতে পারলাম না। সেবায়েত সকালে জিজ্ঞেস করলো, আদেশ কাকে বলে? ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম। বললাম, আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। তা এখন মনে পড়ছে না। কি সব পুজো দেওয়া হলো, একটা মাদুলি গলায় ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে অনেকখানি চন্নামৃত এনে আমাকে হাঁ করে খাইয়ে দিল। তাতে বহুদিনের বুল বেলপাতার গন্ধ। আবার পালকি চড়ে বাড়ি। মাদুলিতে কি ফল হলো বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের উপর আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই থাকলো। দিন 10 বাদে বাবা একদিন টান মেরে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। একদিন সময়টা সন্ধ্যাবেলা, পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশে এসে দাঁড়ালেন। বাবা বাইরে সব কাজকর্ম সেরে আগে থেকেই সেখানে এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, এমন আছিস আজ? ভুগে ভুগে কেমন আছি তা বোঝবার ক্ষমতা আমার ছিল না, তাই বললাম, ভালো আছি। তোর জন্য একটি পুজো করা হবে, বুঝলি? তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পুজো? কি পুজো? তীরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন, তা তো তোমরা জানোই। তন্ত্র সাধনার উপর অনেক বই ছিল তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়েছে, কিছু চুরি গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম, বুঝলে? কি? লেখক বলেছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালাতঙ্ক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুর আক্রমণ করেছে। জরাসুর আবার কে? সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখেছে জরাসুরের বিধি মতো পুজো করলে জ্বর কমে যায়। না বাবু না, ও পুজো তোমায় করতে হবে না। কেন? না না, ও সব ঠাকুরের নামই আমি শুনিনি কখনো। আর কি বা নামের চিড়ি শুনলে শরীর হিম হয়ে যায়। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না বাবু। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার পাত্র নন। তিনি যা নিজে ভালো বুঝতেন তাই করতেন। বললেন, বকো না, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। তাই পূজা করবে কি করে? মন্ত্র তন্ত্র পাবে কোথায় গো? ওইটাই তো মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইতে সংস্কৃতে লেখা রয়েছে, দেখবে।
দাঁড়াও দাঁড়াও, দেখাই দেখাই। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরোনো দিনের হাতে তৈরি কাগজের এক পুঁথি, তাতে মোটা খাগের কলম দিয়ে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য যে মা বা ঠাকুমা কেউ বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড়গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই না, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেব ভাষার মোহ বড়ই সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এই পরে পুঁথির এই পাতাটা কিছুটা পড়ে গিয়েছে, এই দেখো। অবশ্য কোনো ক্ষতি হবে না, পড়ার জায়গার আগেই পুজো বিধি সমস্ত সম্বন্ধে লেখা শেষ হয়ে গিয়েছে। 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। হরিশ কুমারকে খবর দিস তো কাল আমার সঙ্গে দেখা করবার জন্য ঠাকুর গড়াতে দিতে হবে। ঠাকুরও গড়ানো হবে নাকি? হবে নাকি? নইলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? ইয়া পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে আর কি করে করা যাবে? ঠাকুর পরের দিন হরিশ কুমার এসে হাজির হলো। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে সরাসরি বললেন, শোনো, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? কিসের মূর্তি? জরাসুরের। কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যপান্ত বুঝিয়ে দিল। সময় নেই মোটে, 11 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। 12 দিনের পরে পুজো। মশাই, মূর্তিটা দেখতে কেমন হবে? তিনটে মাথা হবে, বুঝলে? 6টা পা, 6টা হাত, পেছনে একটা মোটা লেজও থাকবে। ওকে, লেজ? হ্যাঁ লেজ, আর গায়ে বড় বড় কাটা। গায়ের রং ঘোর কালো, 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, তার ভিতরে একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি পারবে তো? ওকে, পারবো। তবে কথা হচ্ছে এই পুজো কি না করলে হতো না? কেমন কেমন ঠেকছে জানো? আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে না? যাও কাজ করো গে। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভিতরে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে করে দিল হরিশ কুমার। ইতিমধ্যেই গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে যে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি একটা বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে শামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ করবার জন্য ভিড় লেগেই থাকত। হরিশ কুমারও ওস্তাদ লোক। এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনেই অভূতপূর্ব কিছু সৃষ্টি করা 4টিখানি কথা নয়। সুন্দরকে যে সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বই কি। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো যে যা দেখে পুজোর দিন আমার হৃদকম্প উপস্থিত হয়েছিল। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা সমূর্তি ধরে ঝাঁঝালো গলায় জানিয়ে দিলেন যে ঠাকুরদা বিপত্নিক হবার পর যা খুশি তাই করতে পারেন, তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামের 3-4 জন পুরুত বামুনকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সে বেচারা ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বললেন,
এ আমার সাধ্যে কুলাবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের নানান বাস্তব উপায় জানতেন, তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি তিনি প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধা হবে বলছো? থাক তাহলে, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো। আচ্ছা, রাগাছি থেকেই তাহলে পুরোহিত আনতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফুল ফলদি, তাছাড়া এক মুঠো টাকা দক্ষিণা, এইসব বাইরের গ্রাম থেকে এসে কেউ নিয়ে যাবে, এটা চাই না বলেই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তাই তোমার যখন অসুবিধে। রামজীবনের দুই বয়স্কা মেয়ে তখন অবিবাহিতা, একমাত্র ছেলে পড়াশোনা এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই রামজীবন ইতস্তত করে বললে, না, অসুবিধা আর কি, তবে নিয়ম কানুন জানি নে, তাই এ পুজো তো বড় একটা হয় না। নিয়ম আমি তোমাকে বলে দেব। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধ্যা রামজীবনকে বোঝালেন। শেষ দিন বললেন, এইবার একটা দরকারি কথা বলি, শোনো। এই ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। তবে আরে রামজীবন, পুজো হয়ে গেলে জোড়াসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে? উপর থেকে জল ঢেলে মাটি গলিয়ে? জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলি পশুর আগে থেকেই এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি কাঠামো বেরিয়ে পড়ছে। যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। ঠাকুরদা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। হাত দুটোতে জড়িয়ে ধরে তিনি বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমাকে টাকার লোভ দেখাবো না। আমার নাতির অসুখ, তার কথা ভাবো। আমার বিশ্বাস এ পুজো না করলে সে বাঁচবে না। রাজি হও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবেই অমাবস্যা চলে এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমায়নি। মা ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সে সময়ে কারো বাড়ির কোনো কাজে উপস্থিত হলেই পাড়ার সবাই সাহায্য করতে আসত, কিন্তু জরাসুরের মূর্তি দেখে কারোর সে সদিচ্ছা জাগেনি। তবে আগে থেকে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশের 4-5খান গ্রাম থেকেই লোকজন এসে ভিড় করলো। তাদের মধ্যে মূর্তির সামনে আসনের উপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ। তাতে তিনি ঠাকুরদার ওই পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, দাদু ভাই, খুব কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। ভয় নেই, এইবার সেরে যাবে। নে ওর দেখি, আমার সঙ্গে চল। না না, ওকে ওকে নিয়ে যাচ্ছ কেন? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও ও ওইখানেই থাক। কিন্তু পুজোর জায়গায় ওকে থাকতে হবে যে। না
না না, ও যাবে না, ও যাবে না। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, ও বৌমা, ও মা, ওকে বোঝাও তো, বলো যে আমার নাতিকে আমি কারুর চেয়ে কম ভালোবাসি না। মা চুপ করে রইলেন। আমি বিছানা ছেড়ে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পেছন দিকে খিড়কির পুকুর, তার পাড়ে এনে ঠাকুরদা বাবাকে বললেন, ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে নাবাও পইতে দিয়ে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিলেন। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্য ব্যয়ে আমার পুকুরে ডুব দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা, নতুন কাপড় ছিল, সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে ওপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে আমার চোখাচোখি হলো। উফ, কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমার। ঘোর কৃষ্ণবর্ণ, শরীরে বড় বড় 3টে ভাটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাঁটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুশ্রিতাকে একত্র করে ভয়াবহ এক দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এর স্রষ্টা। বাবা আর ঠাকুরদা আগেই স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার দুপাশে এসে বসলেন। পুজো শুরু হলো। চারিদিকে বেদম ঢাকের আওয়াজ, ধনুর ধোঁয়ায় চারদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী দৃপ্ত স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। আমি দুর্বল শরীরে কোনো মতেই আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরেছেন। ঘন্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললে, এই সব এইবার বলি। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য। অত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার কি ঠিক আছে? কাজেই নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে এনে রাখা ছিল। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করলো। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে দেখছে। অত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দও সেখানে কোথাও নেই। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ। বিকৃত অর্ধগলিতাঙ্গে কি বিভৎস হাসি হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না আমি, চোখ সরিয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি অনেকেই এই দৃশ্য সহ্য করতে পারেননি, কারণ কখন নিঃশব্দে পূজা মণ্ডপ শূন্য হয়ে এসেছে। সেই শূন্যতার মধ্যে কেবল একটু একটু বাদে উঠছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে রয়েছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। একসময় চারিদিকে রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল, আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভেতর। ঠাকুরদা বুকের মধ্যে ধরে আমাকে নিয়ে বাড়ি এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজেই বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন, কেবল ঠাকুরদাই অবিচলিত। তিনি আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করতে ফেলতে হবে, তাই নাকি নিয়ম। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছা শক্তির ফল হিসেবেই হোক, সবাইকে অবাক করে পরদিন সকালে আমার জ্বর গেল ছেড়ে, গেল আর এলো না। তারপরেও কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতরেই নয়,
আশেপাশের বহু গাঁয়ের লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারাদিন ধরে নানান বিস্তর লোককে নানান পরামর্শ নিতে আসতো। ভর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট অম্বুরি তামাক আনারে। অবশ্য এই সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার জ্বর সারার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা যান। যন্ত্রণাহীন মৃত্যু, কাউকে কষ্ট দিয়ে গেলেন না, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে, বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্টমন্ত্র জপ করছিলেন, কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এইভাবেই ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিরাটা পুরুষও বড় রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পরে। তখন আমার অনেক সাধুসঙ্গ করা হয়ে গিয়েছে, পাকা ভবঘুরে তান্ত্রিক আমি। একদিন ঘুরতে ঘুরতে গ্রামের প্রান্তে একজন ভালো সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধ্যাবেলা। বেশ সৌম্য দর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। তার আদেশে তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো রাত্রিতে, সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালেই আমি চলে যাব, তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানান বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটাও বললাম। এই শুনে সাধু চমকে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, আর কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, ঠাকুরদার তো অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই পেয়েছিলেন। সমস্ত বিবরণ পড়ে তিনি পুজোয় নেমেছিলেন? পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামে। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরদা রাজি হন। এবার আমার মনে পড়ে গেল। বললাম, না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে। কিরকম ক্ষতি? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমায় বললেন, এই দেখো, আমার কাছেও এক খণ্ড আছে। শেষ পাতা পুরো না গেলেও ঠাকুরদা দেখতে পেতেন। জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে দেওয়ার লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু হবে। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো? আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা স্নেহময় ঠাকুরদা, কোথায় বা ঠাকুমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ, ওই পাতাটা আস্ত থাকলে ঠাকুরদা পুজোটা করতেন। আমি ঠাকুরদার নয়নের মণি ছিলাম। সাধু চুপ করে রইলেন। আমিও আর কিছু বললাম না, কিন্তু আর একটা কথা আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল। এখন তা আমার দৃঢ় বিশ্বাস। তা হচ্ছে এই যে ঠাকুরদা নিজেই ওই পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিলেন, পাছে কেউ যদি পড়ে ফেলে তাকে যদি বাধা দেয় সেই জন্য। কারণ ঠাকুরদা আমায় বড্ড বেশি ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চকমক করছে নাকি তার চোখে। এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। ফ্রাইডে সাসপেন্স।
শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।